এখন আমরা আলোচনা করব কাপল অফ ফোর্স, মানে বলের যুগল অথবা হচ্ছে কাপল বলতে কি বুঝি সেটা নিয়ে আলোচনা করব। তো কাপল হচ্ছে যদি দুটি সমান্তরাল এবং বিপরীতমুখী বল একটি নির্দিষ্ট দূরত্বে ক্রিয়া করে তাহলে যে মোমেন্ট সৃষ্টি হয় সেই মোমেন্টকে যুগল বা কাপল বলা হয়। যেমন এটা একটা বস্তু, বলছে যে এই বস্তুর উপর যদি দুটি বল দুই দিকে দুটি সমান, মানে এই বলের মান যা থাকবে এই বলের মান সমান থাকবে, তো এটা যদি পি হয় তাহলে এটাও পি। বলছে দুটি সমান এবং সমান্তরাল, অর্থাৎ এই রেখার সাথে এই রেখা সমান্তরাল হবে। এটা যদি এই বস্তুর সাথে 90 ডিগ্রি হয়, এটাও এই বস্তুর সাথে 90 ডিগ্রি। বলছে দুটি সমান্তরাল এবং বিপরীতমুখী, অর্থাৎ এই বলটা যদি নিচের দিকে হয় তাহলে এই বলটা উপরের দিকে হবে, এই বলের সাথে এই বলের দিক হচ্ছে বিপরীত। যদি এরকম দুটি বল একটা বস্তুর উপর ক্রিয়া করে তাহলে একে বলা হয় যুগল অথবা কাপল। আচ্ছা, এখন হচ্ছে আমরা বিমের উপরে বল প্রয়োগের ধরন অনুযায়ী বলের কয়েকটি প্রকারভেদ আছে, তবে আমরা এখন 3টা প্রকার দেখব। যে 1 নম্বরে হচ্ছে প্রথম যে বলটা 10 নিউটন বল্ট, এই বলটা একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে, এই জন্য এই বলকে বলা হয় পয়েন্ট লোড। 2 নম্বরে আমরা যে বলটা দেখতে পাচ্ছি যে এই বলটা সমানভাবে বিস্তৃত আছে, এই বলটাকে বলা হয় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। অর্থাৎ এইখানে আমরা যে বলের মানটা দেখতে পাচ্ছি যে 10 নিউটন পার মিটার, অর্থাৎ এই বলগুলা প্রতি একক দৈর্ঘ্যে কত বল প্রয়োগ করে সেই মানটা দেয়া থাকে। যেহেতু এটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বলের ক্রিয়া থাকে, এই জন্য এই টোটাল বল নির্ণয় করার জন্য এই 10 নিউটন বলের মান দিতে হবে, এবং এইখানে যে দৈর্ঘ্যটা দেয়া থাকবে, ধরি এটার দৈর্ঘ্য যদি L হয় তাহলে টোটাল লোড নির্ণয় করার জন্য এই 10 মান এবং হচ্ছে দৈর্ঘ্য গুণ করে টোটাল লোড নির্ণয় করতে হবে। তাহলে এই লোডকে বলা হয় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এবং তার পাশে 3 নম্বরে যে বলটি দেখতে পাচ্ছি এই বলকে বলা হয় ইউনিফর্মলি ভেরিং লোড, অর্থাৎ এই বলটা সমভাবে বিস্তৃত না, এটা হচ্ছে পরিবর্তনশীল বিস্তৃত লোড। কারণ এই বলের মান ক্রমশই আস্তে আস্তে বাড়তেছে, আমি যতই হচ্ছে ডান দিকে যাব ততই বলের মানটা কি আস্তে আস্তে বাড়তেছে। তো যেহেতু এটা আস্তে আস্তে বলের মান পরিবর্তন হয় দৈর্ঘ্য অনুযায়ী, এই জন্য এই বলকে বলা হয় ইউনিফর্মলি ভেরিং লোড। এই বলকে বলা হয় ইউনিফর্মলি ভেরিং লোড। এই পয়েন্ট লোডের পরে 2 নম্বরে যে লোডটা আছে এটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। এই বলের নাম হচ্ছে সমভাবে বিস্তৃত লোড অথবা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। কারণ এই লোডটা একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে না, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এই লোডের বিস্তার থাকে। যেমন এই লোডের যে বলে যে মানটা দেওয়া আছে সেটা আছে 10 নিউটন পার মিটার, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের জন্য এই বলের মান হচ্ছে 10 নিউটন। অর্থাৎ আমি যদি সম্পূর্ণ লোড নির্ণয় করতে চাই তাহলে এই 10 মানটা বসাবো, ইন্টু এর সাথে হচ্ছে লোড যদি আমি দৈর্ঘ্য গুণ করে দেই তাহলে আচ্ছা আমি এই সম্পূর্ণ বলের মানটা পাবো। তো এই বলগুলোকে বলা হয় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এবং তৃতীয় যে বলটা দেওয়া আছে এই বলকে বলা হয় ইউনিফর্মলি ভেরিং লোড। কারণ এই বলটা বিস্তৃত লোড, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর অথবা একটা নির্দিষ্ট দূরত্ব পর পর এইটা বলের মানটা কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়তেছে। তার মানে যেহেতু নির্দিষ্ট দূরত্ব পর পর বলের মান বাড়তেছে, বা আমি যতই দৈর্ঘ্য দিকে ডান দিকে আগাবো ততই বলের মান বাড়ে ক্রমান্বয়ে, এই জন্য একে বলা হয় ইউনিফর্মলি ভেরিং লোড। তাহলে এই লোডকে বলা হয় ইউনিফর্মলি ভেরিং লোড। এই লোডের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 8 নিউটন পার মিটার স্কয়ার। অর্থাৎ আমি যদি সম্পূর্ণ বলের মানটা নির্ণয় করতে যাই তাহলে এই বলের জন্য 8 নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ সম্পূর্ণ বল, এখানে মিটার স্কয়ার দ্বারা বোঝা যায় যে প্রতি একক ক্ষেত্রফলের জন্য এই বলের মান হচ্ছে 8 নিউটন। অর্থাৎ আমাদের যে ত্রিভুজ আকৃতির লোডটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা যদি আমি এই
এই 8 ক্ষেত্রফল নির্ণয় করি, এই ত্রিভুজের ক্ষেত্রফলই হবে এর লোড। তাহলে আমি যখন মোমেন্ট নির্ণয় করব, যেমন যে কোনো বিন্দুতে যদি আমাকে মোমেন্ট নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করি যে 10 নিউটন যে বলটা আছে এই বল ইনটু হচ্ছে এর দৈর্ঘ্য গুণ করি। এখন এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অথবা সমভাবে বিস্তৃত লোডটা আছে 10 নিউটন পার মিটার, এই লোডের দৈর্ঘ্য কত হবে? এই সমভাবে বিস্তৃত লোডের দৈর্ঘ্য এই যে টোটাল দূরত্ব থাকবে, এই টোটাল দূরত্বের মাঝামাঝি আমরা নিব। এটা যদি L হয় তাহলে এই যে এই পয়েন্টের দৈর্ঘ্য হচ্ছে L/2, এটাই হচ্ছে L/2। অর্থাৎ মোমেন্ট নেওয়ার সময় এই বলের সম্পূর্ণ মান বের করতে হবে, সম্পূর্ণ বলের সাথে আমরা যে দৈর্ঘ্যটা গুণ করব সেই দৈর্ঘ্য হবে এই বিস্তৃত লোডের মাঝামাঝি পর্যন্ত দূরত্ব। সেমভাবে এই সমভাবে পরিবর্তনশীল যে লোডটা থাকবে, এই লোডের বল আমরা কিভাবে নিব? এই লোডের বল নির্ণয় করার জন্য বলছি যে এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের ক্ষেত্রফলই হচ্ছে এই লোডের সম্পূর্ণ বল, এবং যখন আমরা দৈর্ঘ্য নিব তখন এই দৈর্ঘ্যটা হবে ত্রিভুজের ভারকেন্দ্র বরাবর। ঠিক এইখানে একটা ত্রিভুজের ভারকেন্দ্র থাকে, ধরি এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের ভারকেন্দ্র থাকে এই চিকন মাথা থেকে যদি আমি ধরি তাহলে হচ্ছে 2h/3 এতটুকু, আর এতটুকু হচ্ছে h/3। অর্থাৎ এই টোটাল দৈর্ঘ্যটাকে যদি আমরা h ধরি, এই টোটাল দৈর্ঘ্যটাকে যদি আমরা h ধরি, তাহলে আমরা যখন এই চিকন মাথা থেকে ভারকেন্দ্র পর্যন্ত যাব তখন হবে এই টোটাল দৈর্ঘ্যের 3/2 ভাগ। আর যখন আমরা এই মোটা প্রান্ত অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আসব তখন এখানে হবে মোট যে দৈর্ঘ্য থাকবে তার 3/1 ভাগ। তাহলে আমরা যখন মোমেন্ট নির্ণয় করব তখন দূরত্ব কোথায় নিব? এই যে ভারকেন্দ্র আছে, প্রথমে তো এর লোড নির্ণয় করার জন্য ক্ষেত্রফলটাই হচ্ছে লোড, আর এর যে ভারকেন্দ্র আছে এর ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব নিতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে দেখব যে এই লোডগুলা কিভাবে মোমেন্ট নির্ণয় করতে হয়। তো আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে এই প্রশ্নে একটা চিত্র দিয়ে বলছে যে এ এবং বি সাপোর্টের রিঅ্যাকশন ফোর্স নির্ণয় করো। মানে আমাদের এখানে একটা সাপোর্ট দেওয়া আছে, এটা হচ্ছে এ সাপোর্ট, এবং এইখানে একটা সাপোর্ট দেওয়া আছে, এটা হচ্ছে বি সাপোর্ট। এই দুইটা সাপোর্টের উপরে আমরা এই বিমটাকে রাখছি এবং এই বিমের উপরে একাধিক লোড দেওয়া আছে। বলছে যে এইখানে যে সাপোর্ট ই আছে এই ই সাপোর্ট এবং হচ্ছে এই এ সাপোর্ট, এই দুইটা সাপোর্টের রিঅ্যাকশন ফোর্স নির্ণয় করতে বলছে। সরি, এটা বি হবে না, এটা হবে ই। তাহলে আমরা যদি এর রিঅ্যাকশন ফোর্স নির্ণয় করতে যাই তাহলে এ বিন্দু রিঅ্যাকশন নির্ণয় করতে হবে, ই বিন্দু রিঅ্যাকশন নির্ণয় করতে হবে। যখন এরকম ধরনের ম্যাথ থাকবে যে দুইটি সাপোর্টের উপরে একটি বিম রাখা আছে, তখন আমরা কি করব যে যেহেতু এই সকল বলগুলা এর উপরে কাজ করতেছে এবং এই বিমটি সাম্য অবস্থায় আছে, তাহলে সাম্য অবস্থার যে শর্তগুলা সেগুলা আমরা লিখে নিব আগে। যে সাম্য অবস্থার শর্ত আমরা জানি fx সামেশন fx = 0, সামেশন fy = 0 এবং সামেশন m = 0। অর্থাৎ সমান্তরাল বলগুলোর বিমের উপর যতগুলো বল থাকবে এদের বীজগণিতিক যোগফল হবে, মোমেন্টের বীজগণিতিক যোগফল 0, ভার্টিক্যাল বলগুলোর বীজগণিতিক যোগফল 0 এবং হরিজন্টাল ফোর্সগুলোর বীজগণিতিক যোগফল 0। তাহলে আমরা ম্যাথ করার সময় দুইটা সাপোর্টের মান বের করতে হবে। আমরা প্রথমে যে কোনো একটা সাপোর্টে, যেখানে সাপোর্ট আছে সেই বিন্দুতে আমরা একটা মোমেন্ট নিব। মোমেন্ট নেওয়ার পরে এই পাশে আমরা একটা মান পাবো এবং সেই মান নির্ণয় করার পরে আমরা পরের বিন্দুতে আবার যখন মোমেন্ট নিব তখন সেই মানটা পাবো। তা আমরা দেখি কিভাবে করবো এটা। আমরা প্রথমে এ সাপোর্টের আমরা মোমেন্ট নিব। এখানে এ যে সাপোর্ট দিয়ে আছে এই সাপোর্টের এই বিন্দুতে আমরা যদি মোমেন্ট নেই তাহলে কি হয় যে প্রথমে এন্টি ক্লকওয়াইজ চিহ্ন দেবো পজিটিভ, অর্থাৎ ক্লকওয়াইজ মোমেন্টগুলোকে আমরা পজিটিভ ধরবো। এম এ = হচ্ছে 0। অর্থাৎ যেহেতু এটা সাম্য অবস্থায় আছে, আমি যে বিন্দুতেই মোমেন্ট নেই মোমেন্টের বীজগণিতিক যোগফলগুলো 0 হয়ে যাবে। তার মানে মোমেন্ট এ বিন্দুতে মোমেন্ট 0। অর্থাৎ যদি এই বিন্দুতে 0 হয় তাহলে আমরা ইকুয়াল টু কি লিখতে পারি? আচ্ছা, এইখানে এ বিন্দু, এই বিন্দু বরাবর এই সাপোর্ট আর এ, সাপোর্টের রিঅ্যাকশন আর এ কাজ করতেছে।
তাহলে বিন্দুতেই যদি এই রিঅ্যাকশন ফোর্সটা কাজ করে, তাহলে এই রিঅ্যাকশন ফোর্সের কি কোনো দূরত্ব আছে? এটা তো সরাসরি বিন্দুতে কাজ করতেছে, এর কোনো দূরত্ব নেই। আর যদি দূরত্ব 0 হয়, যেমন আমরা এটা মোমেন্ট জানি হচ্ছে ফোর্স ইনটু হচ্ছে লেন্থ, যদি এই লেন্থটা 0 হয়ে যায় তাহলে এই ফোর্সের সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে। এই জন্য যদি বিন্দু বরাবর কোনো ফোর্স কাজ করে তাহলে সেই ফোর্সের মোমেন্ট হয় না। তাহলে আমরা লিখব সেকেন্ড যে ফোর্সটা আছে 200 কেজি, এই বল থেকে আমরা শুরু করব। যে 200 কেজি বলটা সোজা নিচের দিকে ক্রিয়া করে এবং এই বিন্দু হতে এই 200 কেজি বলের দূরত্ব হচ্ছে 2 মিটার। তাহলে আমরা জানি বল ইনটু লম্ব দূরত্ব হচ্ছে বলের মোমেন্ট, এবং এই বলটা এই বিমকে কোন দিকে ঘোরাবে, যেমন এটা হচ্ছে এ বিন্দু, এখানে যদি মোমেন্ট নেই, এই ফোর্সটা যখন প্রয়োগ করব তখন এই বিমটা এই দিকে নিচের দিকে নামতে চাবে। তো নিচের দিকে নামা হচ্ছে ক্লকওয়াইজ অর্থাৎ পজিটিভ মোমেন্ট, তাহলে এই চিহ্নটা কি বসবে? পজিটিভ। তাহলে আমি লিখতে পারি 200 ইনটু এর দৈর্ঘ্য হচ্ছে 2। সেম ভাবে আমরা প্লাস চিহ্ন দিব, প্লাস। এইখানে আরেকটা ডিস্ট্রিবিউটেড লোড দেয়া আছে, যেই লোডের মান দেয়া আছে 40 কেজি পার মিটার। তো এটা যদি 40 কেজি পার মিটার হয়, তাহলে আমরা এর আগে বলছিলাম যে এরকম ডিস্ট্রিবিউটেড লোডের সম্পূর্ণ লোড নির্ণয় করার জন্য যে মানটা দেওয়া থাকবে সেই মানের সাথে দৈর্ঘ্য গুণ করতে হবে। তাহলে আমরা হচ্ছে কি লিখি? লোড ইনটু দৈর্ঘ্য। তাহলে লোডটা এখানে কত? 40 ইনটু 2। এই 40 ইনটু 2 এটা হচ্ছে লোড। তাহলে আমরা হচ্ছে এটা লোড পেয়ে গেছি। এখানে আমি একটু লিখে দিই, এটা হচ্ছে লোড। এই যে ডিস্ট্রিবিউটেড বলটা আছে এটার লোড হচ্ছে কি 40 ইনটু 2, এটা লোড। এখন মোমেন্ট নির্ণয় করার জন্য এই লোড ইনটু দৈর্ঘ্য গুণ করতে হবে। তাহলে আমি বলেছিলাম যে এই ডিস্ট্রিবিউটেড লোডের মাঝ বরাবর হচ্ছে আমরা দৈর্ঘ্যটা নিব। তাহলে এই বিন্দু থেকে এই মাঝ বরাবর দৈর্ঘ্য কত? এখানে আছে 2 মিটার, এখানে আছে 1 মিটার, এখানে আছে এই 2 এর অর্ধেক 1 মিটার। তাহলে টোটাল দৈর্ঘ্য কত হয়? ইনটু 2 প্লাস 1 প্লাস 1। তাহলে আমরা হচ্ছে এই ডিস্ট্রিবিউটেড লোডের মোমেন্টটা পেয়ে গেছি। এবং এই লোডটাও কি করবে? এই বিমকে ক্লকওয়াইজ ঘোরাবে, এই জন্য হচ্ছে আমরা এখানে পজিটিভ মান বসেছি। এরপরে এই যে এখানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টে যদি আমরা আর ই ধরি, অর্থাৎ ই সাপোর্টের রিঅ্যাকশন ফোর্স, তাহলে এই ফোর্সের জন্য একটা মোমেন্ট নিতে হবে। তো এই ফোর্সটা বিমটাকে কোন দিকে ঘোরাতে চায়? এই দিকে ঘোরাতে চায়। তাহলে এই দিকে যদি ঘুরে তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, সেটাকে আমরা নেগেটিভ চিহ্ন দিব। তাহলে মাইনাস এই ফোর্সের মান আমরা জানি না, তাহলে আমরা লিখব আর ই ইনটু এই দূরত্বটা কত? এই বিন্দু থেকে 2 মিটার, 1 মিটার, 2 মিটার, 1 মিটার। তার মানে 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 1, এইটুকু পাইছি। এরপরে আমাদের আরেকটা লোড আছে, সেটা হচ্ছে 100 কেজি। তো 100 কেজি লোডটা বিমটাকে নিচের দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ঘোরাবে। যদি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে এটা পজিটিভ হবে। লিখবো 100 ইনটু এই বিন্দু থেকে দূরত্ব কত? 2 মিটার, 1 মিটার, 2 মিটার, 1 মিটার, 2 মিটার, অর্থাৎ 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2। তাহলে এটা হবে আমাদের দৈর্ঘ্য। তাহলে আমরা পুরো মোমেন্ট পেয়ে গেছি। এটা সমান আমরা কি জানি? 0। সবগুলা মোমেন্টের বীজগণিতিক যোগফল 0 হবে। যদি 0 হয় তাহলে এইটুকুকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 400 প্লাস এইটুকুকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 80 ইনটু এইটুকু সমান 4 মাইনাস আর ই ইনটু 6 প্লাস, তো আমিও হচ্ছে এখন আর ই কে এই পাশে রাখবো, আর ই ইনটু 6 ইকুয়াল টু এই সবগুলা মানকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে 400 প্লাস এই 80 কত হবে? তাহলে আমি এইখান থেকে দুইটা সাপোর্টের মধ্যে একটা সাপোর্টের ই সাপোর্টের রিঅ্যাকশন ফোর্সটা আমরা নির্ণয় করেছি। এখন সেম ভাবে যদি আমি এই আর এ এইটার রিঅ্যাকশন নির্ণয় করতে চাই তাহলে আমরা দুইভাবে করতে পারবো। এখানে এই বিন্দুতে মোমেন্ট দিলেও করতে পারবো, অথবা আমরা সামেশন এফএক্স দিয়ে করতে পারবো। সামেশন এফএক্স হচ্ছে যে ভার্টিক্যালি যত বল আছে এই বলগুলার বীজগণিতিক যোগফল 0 হয়ে যাবে। তার মানে আমরা জানি সামেশন এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ইকুয়াল টু 0।
তাই সামেশন এফ ওয়াই ভার্টিক্যালি কি কি ফোর্স আছে, প্রথমে আমরা দেখব নিচের দিকে কোন বলগুলো আছে। তো নিচের দিকে যে বলগুলো থাকে সেগুলোকে আমরা নেগেটিভ ধরি, তো নিচের দিকে বলগুলো নেগেটিভ। মাইনাস এখানে একটা 200 নিউটন বল আছে, সরি 200 কেজি, 200, আরেকটা নিচের দিকে বল আছে 40, মাইনাস এই যে এখানে বলটা আছে 40, এইটা কিন্তু সম্পূর্ণ বল না। সম্পূর্ণ বল নির্ণয় করব কিভাবে, এখানে যে বলের মানটা দেওয়া থাকবে এই মান প্লাস ইন্টু হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এই টোটাল বল হচ্ছে 40 ইন্টু হচ্ছে 2। সেমভাবে আরেকটা বল আছে 100 কেজি মাইনাস 100 কেজি। এখন যে নিচের বলগুলো আছে এগুলো কি হবে প্লাস, উপরের দিকে যে বলগুলো সেগুলোকে আমরা প্লাস ধরি, তাহলে উপরের দিকে আছে আর এ প্লাস আরেকটা উপরের দিকে আছে সেটা হচ্ছে আর ই ইকুয়াল টু 0। তাহলে একটা সমীকরণ পাইছি। এই সমীকরণে আমি যদি আর এ কে এই পাশে রাখি, আর এ ইকুয়াল টু যদি এই সবগুলোকে এই পাশে দেই, তাহলে এই 200 নিউটন লিখব মাইনাস এই যে আর ইটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে আর ইর মান এখানে আমরা পেয়ে গেছি কত, 253.34। তাহলে 253. তাহলে আমাদের যদি এই ধরনের ম্যাথগুলো দেয়া থাকে যে একটি বিম দুইটা সাপোর্টের উপরে একাধিক লোড বহন করে, তাহলে সেই ম্যাথগুলো আমরা প্রথমে যে কোনো একটা সাপোর্টের মোমেন্ট নিব, তাহলে আমরা পরবর্তী সাপোর্টের রিঅ্যাকশন ফোর্সটা পেয়ে যাব, এবং পরবর্তী সাপোর্টের মোমেন্ট নিলে তাহলে এই সাপোর্টের রিঅ্যাকশন ফোর্সটা পেয়ে যাব। আর আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে প্রথমে একটা বিন্দুতে মোমেন্ট নিব, মোমেন্ট নিয়ে পরবর্তী রিঅ্যাকশন ফোর্সটা নির্ণয় করে নিব। যেমন এইখানে যেটা করছি, এই বিন্দুতে মোমেন্ট নিয়ে ই এর রিঅ্যাকশন ফোর্সটা নির্ণয় করছি, এবং পরবর্তীতে এই বলগুলোর ভার্টিক্যালি যোগফল করে 0 লিখছি, লিখে আমরা হচ্ছে এই এ বিন্দুর মানটা বের করছি। তাহলে এই ধরনের যে সমস্যাগুলো থাকবে আমরা এইভাবে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।